গুজরাতের এক বড় শহরে নির্মল তার স্বামী রমেশ আর মেয়ে পিঙ্কির সাথে থাকতো। পিঙ্কির বয়স বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু রমেশ মদ খায়, কিন্তু সব থেকে বেশি এই যে ও সাট্টা লাগায় আর জুয়া খেলে। এই জন্য ও খুব গরিব, আর পিঙ্কির বিয়ে এখনো পর্যন্ত হয়নি। নির্মল শ্রমিকের কাজ করে সংসার চালায়। নির্মল সকালে কাজে যাবার জন্য যখন বেরোচ্ছিল, তখন তার মাতার স্বামী তাকে আটকায়। যাবার আগে আমাকে 100 টাকা দিয়ে যাও। আমার কাছে টাকা নেই। প্রত্যেক দিন রোজগার করো আর আমাকে টাকা দাও না। সারা দিনে 100 টাকাই রোজগার করি, তার মধ্যে তোমাকে খাওয়াবো কি করে? স্বামী ভগবান হয়, তার পুজো করা প্রত্যেক নারীর একটা ধর্ম। আমার কাছে টাকা নেই, আর আমি এখন পুজো করতে পারি না। তোর এত সাহস যে তুই আমার সাথে এইভাবে কথা বলিস? এখনই দেখাচ্ছি তোকে। রমেশ নির্মলকে মারার জন্য একটা লাঠি নিয়ে আসে। তখন পিঙ্কি মাঝখানে চলে আসে। বাবা, তুমি নেশাতে এত পাগল হয়ে গেছো যে মায়ের উপরে হাত তুলছো, আর সেটা ওই মায়ের উপর যে রোজগার করে তোমাকে খাওয়ায়। ও আচ্ছা, মানে তুমি মা মেয়ে একসাথে যুক্ত আছো, আর তুই এত বড় হয়ে গেছিস যে তুই বাবার সাথে তর্ক করবি? আজ তো কেউ পেটাবো। ক্ষমা করে দাও, ও বাচ্চা আছে। ক্ষমা করে দিলাম, কিন্তু শুধু সন্ধেবেলা পর্যন্তই। আর আজ থেকে ইও তোর সাথে কাজে যাবে, এতে বাড়িতে আমদানি ডাবল হয়ে যাবে। হ্যাঁ, ডবল আমদানি দিয়ে তোমার মদের বাজেট বেড়ে যাবে। নির্মল তার মেয়ে পিঙ্কিকেও কাজে নিয়ে যায়। দুজনে মা মেয়ে মিলে পাথর খোদাইয়ের কাজ করে। তখন চারদিক দিয়ে মেঘ ঘিরে আসে, মনে হচ্ছে বর্ষার ঋতু শুরু হচ্ছে। আর এখন 3-4 মাস পর্যন্ত কাজ ভালোভাবে চলবে না। আমি তোমার বিয়ের জন্য কিছু টাকা বাঁচিয়েছিলাম। এখন বর্ষার ঋতুতে যে কোনো কাজ পাওয়া গেলে ওখান থেকে বাঁচিয়ে তোর বিয়ে দেব, আর তুই এই মাতাল বাবার থেকে মুক্তি পেয়ে যাবি। নির্মল পিঙ্কিকে এসব বলছে, তখনই বৃষ্টি পড়তে লাগলো, আর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সব শ্রমিক একদিকে সরে গেল, আর ছাতা নিয়ে ওদের ঠিকাদার এলো আর বলল, আরে মূর্খ, এটা বৃষ্টি, আর বৃষ্টিতে তো জল পড়বেই। এই জলে তোমরা গলে যাবে না, বুঝলে? এই জন্য সময় নষ্ট করো না, আর চুপচাপ কাজে লেগে পড়ো। আঙ্কেল, আমরাও মানুষ, অসুস্থ হয়ে যাব, কিছু তো দয়া করো। একটু ভদ্রভাবে কথা বলো গরিব মেয়ে। যদি পুরো টাকা চাই তো বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে, না হলে আজকের 100 টাকার মধ্যে অর্ধেকটা টাকা কাটা যাবে। ঠিকাদার তার হিটলার মার্কা আদেশ জানিয়ে চলে গেল, আর ওরা সবাই কাজে লেগে গেল। বৃষ্টিও খুব জোরে পড়তে থাকলো, আর তার ফল এই হলো যে পিঙ্কি আর নির্মল দুজনেরই শরীর খারাপ হয়ে গেল। পিঙ্কি মা, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত, কারণ শরীর খারাপ হতে পারে, আর বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। হ্যাঁ মা, চলো যাওয়া যাক। কিন্তু মা, ঠিকাদার আজকের টাকা যদি না দেয় তাহলে আজ খাবো কি? হ্যাঁ মা, আমরা গরিব লোক তো, প্রত্যেক দিন রোজগার করেই খেতে হয়, কিন্তু চিন্তা করিস না, ভগবান কোনো না কোনো রাস্তা ঠিক দেবেন। দুজনে মা মেয়ে কোনো রকমে বৃষ্টির মধ্যে বাড়ি পৌঁছালো। মা মেয়ে দুজনে বাড়ি গিয়ে দেখলো যে রমেশের অবস্থা খুব বেশি খারাপ, আর ও রক্ত বমি করছে। বাবা, কি হয়েছে আপনার? বৃষ্টি পড়ছে, হাসপাতালে কি করে নিয়ে যাব? আমি হাসপাতালে যাব না, কারণ আমাদের কাছে টাকাও তো নেই। বাবা, মা আমার বিয়ের জন্য কিছু টাকা বাঁচিয়ে রেখেছেন, আমরা ওটা দিয়ে তোমার চিকিৎসা করাবো। বাবা, তুমি বেশি ভেবো না। হ্যাঁ, এখন তাড়াতাড়ি চলো। মা, কিন্তু এই সময় বাইরে তো কোনো রিক্সাও নেই। আমরা দুজন আমাদের হাতের ওপর উঠিয়ে নাকি নিয়ে যাব। নির্মল আর পিঙ্কি রমেশকে নিজেদের হাতের ওপর উঠিয়ে বৃষ্টির মধ্যে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘন্টা ধরে রমেশের চিকিৎসা চলে, আর তারপর ডাক্তার পিঙ্কির কাছে আসে আর ওকে রমেশের অবস্থা সম্পর্কে বলে। তুমি যে টাকা জমা করেছো কাউন্টারে, সেটা তোমার বাবার অবস্থার থেকে খুবই কম, আর তার সাথেও ওটা বৃষ্টিতেও ভিজে গেছে। ডাক্তারবাবু, আমাদের সারা জীবনের সঞ্চয় এই টাকা, আর আজ এটাও বৃষ্টিতে ভিজে গেছে। আমি প্রথমে গরিব মধ্যবিত্ত পরিবারের থেকে ছিলাম, তোমাকে আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু তোমার বাবার লিভার খারাপ আছে, যার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, কিন্তু নতুন লিভার লাগানোর জন্য 50 লাখ টাকার প্রয়োজন পড়বে। আমরা তো কখনো 50,000 দেখিনি। যদি তুমি তোমার বাবাকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে এমন কোনো মানুষ খুঁজতে হবে যে তোমার লিভার দিতে পারবে। আমি দেব আমার লিভার? ভাবুক হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
এটা আমার শেষ সিদ্ধান্ত। এতে তোমার জীবনও চলে যাবে। আপনি এত বেশি ভাববেন না। আপনি মাকে শুধু বলবেন না, আপনি তাড়াতাড়ি বাবার লিভার বদলে দিন। ডাক্তার পিঙ্কিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর তার লিভার বের করে নেয়। পিঙ্কি তারপরে ওই বেড থেকে আর কখনো ওঠেনি। ডাক্তার পিঙ্কির মাকে সব কথা বলে দেয় আর ও খুব কাঁদে। পরের দিন রমেশেরও জ্ঞান ফিরে আসে, আর যখন সে পিঙ্কির ব্যাপারে জানতে চায় তো তখন নির্মল কাঁদতে কাঁদতে ওকে সব বলে দেয়। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা হওয়ার কর্তব্য পালন করিনি, কিন্তু ও আমার মেয়ে হয়ে তার কর্তব্য পালন করছে। ভগবান আমাকে ক্ষমা করবে না। রমেশ খুব কাঁদে আর নির্মল ওকে সামলায়, আর ও এখন সমস্ত খারাপ কাজ বন্ধ করে দেয় আর রোজগার করতে শুরু করে। এক শহরে রবিনা তার মা বাবার সঙ্গে থাকতো। রবিনার বাবা একজন বড় বিজনেসম্যান। রবিনা খুব বড় লোকের মেয়ে, আর তার পড়া শহরের একটা বড় স্কুল আর কলেজ থেকে হয়েছে, যেখানে ওর কাকা গ্রামে থেকে চাষবাস করেন। তাদের একটা মেয়ে আছে, সিমরান। সিমরানের পড়াশোনা গ্রামেই হয়েছে। রবিনার পড়াশোনা শেষ হয়ে গেছে আর এখন ওর বিয়ে হবে, আর সেই জন্যই সে 1 মাস আগে গ্রাম থেকে সিমরানকে ডেকে নেয়, যাতে সে ঘরের কাজ সামলাতে পারে। সিমরান, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আ লাক্সারি হাউস। ওহো, হয়তো তুমি বুঝতে পারোনি। আমি বলছি যে আমাদের এই বড় বাড়িতে তোমায় স্বাগতম। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখন তুই এসেছিস, তুই সব শিখে যাবি। আচ্ছা, গ্রামে ইংলিশ তো নিশ্চয়ই শিখিসনি, আর তোর বাবা তোকে নিশ্চয়ই সরকারি স্কুলে পড়িয়েছে। দিদি, গ্রামে সরকারি স্কুলই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি। যদিও তোদের যোগ্যতাই নেই যে তোরা প্রাইভেট স্কুলে যাবি। দিদি, আমি ভেতরে যাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রবিনা সিমরানকে নিয়ে ভেতরে চলে যায়, আর সিমরানের গরিব হওয়ার কারণে ওকে খুব বিরক্ত করে। সিমরান এখানে সারা দিন কাজ করে আর ওদের খোটাও শোনে। এই জন্য সিমরানের কান্না এসে গেল আজ। বাবা আমায় কোথায় পাঠিয়ে দিল, আর মা বলেছে কাউকে উল্টোপাল্টা কথা যেন না বলি। আর রাবিনা তো সমস্ত লাইন পার করে ফেলেছে। ভগবান, তুমি আমায় এত গরিব কেন বানিয়েছো যে আমার বোনও আমাকে নিয়ে মজা করছে? তখন বাইরে থেকে রবিনা বাড়িতে এলো। সিমরান, তুমি কি ব্যস্ত আছো? না না দিদি, আমি একদম ব্যস্ত নই, আমি তো ফ্রি আছি। চলো তো মার্কেটে যাই, আমার কিছু বন্ধু আসছে, ভালো কিছু পরে নিও। দিদি, আমার কাছে তো সালোয়ার স্যুটই আছে শুধু, আমি এছাড়া আর কি পরবো? আরে বাবা, তোমরা গ্রামের মানুষরাও না না জানি কি কি পরো। চলো ঠিক আছে, ওই জামাই পরে নাও, আমি বাজার থেকে কিছু টপ কিনে দেবো। রবিনা সিমরানকে নিয়ে বাজারে নিজের বিয়ে শপিং করতে গেল। রবিনা সিমরানকে নিয়ে সবার প্রথমে লেহেঙ্গার দোকানে গেল। আমার তো এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে, এর দাম পুরো 50,000 টাকা। হ্যাঁ দিদি, এটা দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, তুই শুধু এই স্বপ্নই দেখতে পারবি, কারণ তোর বিয়ে তো এই স্যুটেই হবে। চলো না দিদি, অন্য কোথাও যাই। আরে, এটা আমার বিয়ের শপিং হচ্ছে, এরকম হয় নাকি যে তাড়াতাড়ি এলাম আর তাড়াতাড়ি চলে যাব? এটা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে রবিনার বিয়ে, কোনো গ্রামের ছেলের বিয়ে নয়। দিদি, তুমি প্রত্যেক কথায় আমার বাবাকে অপমান করো কেন? ও, বাবুর খারাপ লেগেছে, আমি দুঃখিত বাচ্চা। আমি জানতাম না যে তোমার বাবার কাছে মার্সিডিজ আছে। আর আমি, চলো আয় বাবা, আমি তোকেও কাপড় কিনে দিচ্ছি, নয়তো আমার বন্ধুরা এসে যাবে। না, আমি কারো থেকে কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, তোর কিছু চাই না তো এখন আমি আমার বাকি শপিংটা করে নি। নে, লেহেঙ্গার ব্যাগটা তুই ধর। সিমরান লেহেঙ্গার ব্যাগ ধরে চুপচাপ হাঁটতে থাকে, কিন্তু তখন রবিনার 2 বন্ধু এসে গেল। কিছুক্ষণ ধরে কথাবার্তা চলতে লাগলো। তখন তার একজন বন্ধু বলে উঠল, রবিনা, এ কে গো? আরে বন্ধু, তোমরা না দেখে বুঝতে পারছো না? ওর কাপড় দেখো, ও আমার কাজের লোক, আজকে ওকে সাথে নিয়ে এলাম যাতে আমায় সাহায্য করে। হ্যাঁ বন্ধু,
কাজের লোক থাকলে সবকিছু করা কত সহজ হয়ে যায়, তাই না? ওদের কথা সিমরানও শুনতে পেল, আর ওর চোখে জল এসে গেল। সিমরান ভাবতে লাগলো যে ও আর এই শহরে একদম থাকবে না। দিদি, আমি আমার গ্রামে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা না, আমি কি তোকে আটকাচ্ছি? কিন্তু আজকে থেকে যা, কেননা ছেলে আমার সঙ্গে দেখা করতে আসছে। ব্যাস, ছোট বোনের মতো আজকে আমায় সাহায্য করে দে। ঠিক আছে, আজ আমি থেকে যাচ্ছি, কিন্তু কাল থাকবো না। যদি তোর এখানে মন না বসে তো আমি নিজে তোকে গ্রামে ছেড়ে আসবো, কিন্তু এই ঘরে তো তোর জন্য মজাই মজা, কোনো কাজ তো থাকেই না। সিমরান রবিনার কথা মেনে নিল, আর সন্ধ্যের সময় ছেলে বিজয় এসে গেল। সিমরান ওর খুব দেখাশোনা করলো। বিজয় চলে গেল আর বিয়ের দিন ঠিক হয়ে গেল। কিন্তু সিমরান নিজের বাড়িতে গেল না, রবিনার কাছেই থেকে গেল। ফের সেই দিন এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল, আর রবিনার বাবাও খুব ভালো আয়োজন করলো। গ্রাম থেকে সিমরানের মা বাবাও চলে এলো। আংটি পরানোর নিয়ম শুরু হয়ে গেল। আমি রবিনাকে আংটি পরাতে পারবো না। তোমার সাহস কি করে হলো সমস্ত লোকের সামনে এই কথা বলার? তুমি কি জানো না আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে? আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, এই জন্য বারণ করছি। আমি সিমরানকে বিয়ে করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওকে ভালো করে চেনো? আমি তোমার আগে সিমরানকে চিনি। আর হ্যাঁ, এই সমস্ত কিছু আমরা তোমার অহংকারকে ভেঙে দেওয়ার জন্য করেছিলাম। তুমি পয়সায় বড় লোক, কিন্তু তুমি ধুলোর সমান, কারণ তোমার কোনো মনই নেই। কিন্তু সিমরান, ও শুধু পয়সা গরিব, কিন্তু ওর মন অনেক বড়। আর ও গ্রামের বাচ্চাদের রোজ ফ্রিতে পড়িয়ে থাকে। ওর গ্রামে স্কিল ডেভেলপমেন্টের একটা বড় কোচিংও আছে, আর ওটাও একদম ফ্রিতে। আমরা দুজন একে অপরকে প্রথম থেকে জানতাম। ব্যাস, তোমাকে তোমার ক্ষমতা দেখানোর জন্য এই সব করেছিলাম। বিজয় আর সিমরানের বিয়ে হয়ে গেল, আর রবিনার অহংকারও ভেঙে গেল।